আজকের এই প্রথম পর্বে শুরু হচ্ছে একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা নাটক থেকেই তোমাদের পাঠ্য সিরাজদৌল্লা এই নাট্যাংশটি নেওয়া হয়েছে। এই নাটকটির মূল রচয়িতা নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এই নাট্যাংশটি আলোচনা করার পূর্বে আমি তোমাদের এই নাট্যাংশটির বিষয় সংক্ষেপ অর্থাৎ মূল বিষয়বস্তু সংক্ষেপে বলার চেষ্টা করছি। তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবে। এই নাট্যাংশটিতে অর্থাৎ তোমাদের এই পাঠ্য নাট্যাংশটিতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার জীবনের অসহায়তা, অনুতাপ, বিনয়, যুদ্ধ পরিকল্পনা এবং সর্বোপরি তাঁর জীবনের ট্র্যাজিক পরিণতিকে কেন্দ্র করে রচিত। নাট্যাংশের শুরুতেই আমরা দেখি রাজদরবারে উপবিষ্ট সিরাজ ও তাকে পরিবেষ্টন করে রয়েছেন বিভিন্ন দেশি বিদেশি সভাসদ, অনুচর ও সহচরবর্গ, অর্থাৎ বিভিন্ন তার আপনজন প্রিয়জন ওই সভাসদের মধ্যে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ নবাবের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, আবার কেউ নবাবের সুরক্ষায় নিবেদিত প্রাণ, অর্থাৎ নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারেন এই নবাবের জীবনকে রক্ষা করার জন্য। প্রথমে ইংরেজ প্রতিনিধি ওয়াটস ও পরে একে একে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ প্রমুখ চক্রান্তকারীদের সঙ্গে পাঠকের পরিচিত হয়। সিরাজ ওয়াটসকে তাঁর দরবার থেকে বিতাড়িত করলেও মির্জাফর প্রমুখ পদস্থ ব্যক্তিদের সাহায্য প্রার্থনা করেন। আর এদিকে ফরাসি ব্যবসায়ী মসিয়েলা ব্রিটিশদের বিরুদ্ধে ফরাসিদের সহায়তা করার জন্য নবাবকে অনুরোধ করলেও সিরাজ তা প্রত্যাখ্যান করেন। নাট্যাংশের শেষের দিকে পাঠকের পরিচয় হয় ঘসেটে বেগমের সঙ্গে। সেই ঘসেটে বেগমের ধারণা ছিল তাকে এবং তার পালিত পুত্রকে অকারণে বঞ্চিত করা হয়েছে, অথচ ঘসেটি প্রাসাদ সিরাজ অধিকার করে নিয়ে তাকে নিজের প্রাসাদে স্থান দেন। নাট্যাংশের শেষে সিরাজের মুখে শোনা যায় এক অমোঘ বাণী, যা ইতিহাসের বুকে রক্তের অক্ষরে লেখা হয়েছিল। সেই অমোঘ বাণীটি কি একটু বলি। পলাশী, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশীর প্রান্ত রাঙা হয়ে থাকত, তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী। অর্থাৎ এই হচ্ছে তোমাদের সিরাজদৌল্লার নাট্যাংশের মূল বিষয়বস্তু। আর এরপরে আমি তোমাদের এই নাট্যাংশটি শুরু করছি লাইন বাই লাইন। আমার সঙ্গে সঙ্গে তোমরাও সেগুলো পড়বে আর অর্থ বোঝার চেষ্টা করবে। তো এই নাট্যাংশটির পটভূমি শুরু হচ্ছে এইভাবেই যে এক রাজদরবার কক্ষ, সেখানে বিভিন্ন সিংহাসনে সিরাজদৌল্লা উপবিষ্ট রয়েছেন এবং তিনার আশেপাশে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ, জগৎ শেঠ, ওয়াটস প্রভৃতি দণ্ডম্যান রয়েছেন। তো শুরু করা যাক তোমাদের এই নাটক অর্থাৎ নাট্যাংশটি। প্রথমে রয়েছে দরবার কক্ষ। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, অর্থাৎ কর্মচারীরা যার যেখানে স্থান সেই জায়গায় দাঁড়িয়ে আছেন।
সভাসদদের মাঝে মীর জাফর, মোহনলাল, মীরমদন রায়দুল্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়ালা দণ্ডায়মান, অর্থাৎ তিনারা একদিকে দাঁড়িয়ে রয়েছেন। আর গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে, যেভাবে তিনি প্রতিদিন থাকেন সেভাবে তিনি বসে রয়েছেন। প্রথম উক্তি সিরাজ করছেন। সিরাজ বলছেন ওয়াটস। ওয়াটস তখন বলতে লাগলেন ইওর এক্সেলেন্সি, অর্থাৎ কোনো উঁচু পদস্থ ব্যক্তি কোনো উঁচু স্থানে যখন থাকেন তখন তাকে এক্সেলেন্সি হিসাবে মহান কৃতিত্ব দিয়ে তিনাকে এক্সেলেন্সি হিসাবে সম্বোধন করা হয়। সিরাজ তখন বললেন, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। অর্থাৎ নবাব সিরাজদৌল্লা যখন কলকাতা নগর দখল করেছিলেন তখন তিনি এই নাম দিয়েছিলেন আলীনগর। ওয়াটস তখন বলছে, জানি ইওর এক্সেলেন্সি। জি হুজুর, জানি। সিরাজ আবার বলতে লাগলেন, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, অর্থাৎ তোমাদের সঙ্গে যে চুক্তি হয়, তার সব শর্তও তোমাদের জানা আছে, অর্থাৎ সে সম্পর্কেও তুমি সব কিছু জানো। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। এই কথাগুলো রাগ বশত ওয়াটসকে বললেন নবাব সিরাজদৌল্লা। ওয়াটস তখন বলছেন, জানে ইওর এক্সেলেন্সি, অর্থাৎ ওয়াটস সমস্ত কিছুই কবুল করে নিচ্ছেন, অর্থাৎ সে সমস্ত বিষয় তিনি আর কি অজ্ঞ, সে সমস্ত বিষয় তিনার জানা আছে ওয়াটসের আর কি। সিরাজ আবার বলতে, তুমি প্রস্তুত হও। ওয়াটস তখন বললে, আমি জানিলাম না আমাদের অপরাধ। এখানে আমার অপরাধ এই কথাটি বলতে পারতো, কিন্তু আমাদের অপরাধ এই কথাটা বলার অর্থই এর ভিতরে আরও কেউ জড়িত রয়েছে, সেই জন্যই সে বলে ফেলে দিল আমাদের অপরাধ। সিরাজ বলতে লাগলে, তোমাদের অপরাধ? সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছ। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভগ্নের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। অর্থাৎ তোমাদের যে ভদ্রতা আমি রক্ষা করেছি, তোমাদের সম্মান রক্ষা করেছি, কিন্তু তোমরা সেই ভদ্রতার অন্যায় করেছ, সেই ভদ্রতাকে সঠিকভাবে মেনে নিতে পারোনি, তোমরা ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস আবার বলল, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, অর্থাৎ না জানার ভান করছেন। ওয়াটস না জানার ভান করছেন সমস্ত কিছু বুঝেও, কারণ তিনারাই ছিলেন মেন চক্রান্তকারী। সিরাজ বললেন, মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সি একখানি পত্র বাহির করিলেন। সিরাজ বলতে লাগলেন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়িতে লাগলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস নিজেই পড়ে শোনাচ্ছেন। I now acquaint you that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected, will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops,
and that I will kindle such a flame in your country as all the water in the Ganga shall not be able to extinguish. সিরাজ তখন আবার বললেন, মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। এই যে ইংরেজি কথাগুলো আমি পড়লাম সেগুলোর অর্থ হচ্ছে, মুন্সি নিজেই বলতে লাগলেন, অর্থ কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি সত্বর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। সিরাজ আবার শুরু করলেন, ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কি? ওয়াটস আবার বলতে লাগলেন, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। সিরাজ তখন আবার পড়তে শুরু করলেন, বললেন, বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র। মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটস পত্র দেখিল। নিজে অর্থাৎ ওয়াটসকে পত্র দেখাটার অর্থ হচ্ছে এই যে ওয়াটস এই পত্রটা লিখেছিলেন কি না। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়। অর্থাৎ নিজে প্রথমে ওয়াটসকে এই লেখাটা দেখিয়ে স্বীকার করিয়ে নিলেন যে তিনার হাতের লেখা নয় কি। ওয়াটস বলছে, হ্যাঁ আমি লিখিয়াছি। সিরাজ তখন বললেন, পড়ুন মুন্সিজি, অর্থাৎ মুন্সিজিকে তাঁর পত্রটা পড়া করালেন। মুন্সি তখন পত্রটা পড়তে শুরু করলেন। ইট ইজ ইম্পসিবল টু রেলি আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ এই ইংরেজি লাইনটির অর্থই হচ্ছে যে নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ এই পত্রের বিষয়বস্তু কি তা এখানে আমরা বুঝতে পারলাম। সিরাজ আবার বললেন, তোমাদের ভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? এ সমস্ত কিছু তোমরা তো বুঝতেই পারছো অর্থাৎ ওয়াটস যে চিঠি লিখেছিলেন সেই চিঠিতে ইংরেজদের নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধেই চক্রান্ত করে লেখা, অর্থাৎ সমস্ত মানুষকে উত্তেজিত করা, যারা নবাব সিরাজদৌল্লার আপনজন তিনাদেরকে উদ্বুদ্ধ করা, তিনাদেরকে ভাঙিয়ে দেওয়া বা তিনাদেরকেও আরও উত্তেজিত করে নবাবের কাছ থেকে সরিয়ে নেওয়া, এই ধরনের কথাবার্তা কিন্তু এই চক্রান্তকারী ওয়াটস করছেন। ওয়াটস আবার বললেন, পানিশ মি ইয়োর এক্সেলেন্সি, ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। এটা কি বোঝা গেল? যে এটা আমি আমার ডিউটি পালন করেছি মাত্র। ওয়াটস এই কথাটা বলছে, আমাকে শাস্তি দিন, আবার শাস্তিও চাইছেন, আবার বলছেন আমি আমার ডিউটি কর্তব্য পালন করেছি। সিরাজ বললেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তা হলো কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়, আর তাও এখন নয়, যাও। অর্থাৎ এই কথাগুলো নবাব সিরাজদৌল্লা ওয়াটসকে বলল যে তুমি আমার এই মুহূর্তে দরবার ছেড়ে চলে যাও,
আর তোমার কোম্পানির যদি কোনো লোক আবার আমার সঙ্গে এসে চুক্তি করে ব্যবসা করে এবং ব্যবসায় যদি আমাকে খুশি করতে পারে, তাহলে কোনো প্রতিনিধিকে আমি আমার জায়গায় স্থান দেব, তবে এখন নয়, এখন তুমি চলে যেতে পারো। হোয়াটস ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি। নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেলেন, অর্থাৎ নবাবকে কুর্নিশ করে সালাম করে, কুর্নিশ কথার অর্থ সালাম করে কিন্তু বাহির হয়ে চলে গেলেন। রাজবল্লভ এবার জাহাপানা, সেটা বলছে একটু অপেক্ষা করুন রাজা মোসিয়েলা বললেন, অ্যাট ইয়োর কম্যান্ড ইয়োর এক্সেলেন্সি। আপনি যা বলছেন আর কি, সেটা আমি, ঠিক আছে। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। সিরাজ আবার বলতে শুরু করলেন, তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। অর্থাৎ সমস্ত কিছুই তো বোঝা যাচ্ছে। তবে মোসিয়েলা আবার বলতে শুরু করলো যে উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইয়োর প্রোটেকশান ইয়োর এক্সেলেন্সি, অর্থাৎ আমরা সব সময় আপনার প্রোটেকশানে রাজি আছি। সিরাজ বললেন, কলকাতা জয় আর পূর্ণিয়া শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোক ক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদ প্রবৃত্ত হতে পারি না। অর্থাৎ তোমাদের জন্য আমার অনেক করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ইংরেজদের সঙ্গে এই মুহূর্তে বিবাদে যুক্ত হতে পারছি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এই লাইনটি বা এই উক্তিটি কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। এই উক্তিটি কোন পরিপ্রেক্ষিতে বলা হলো সে সম্পর্কে তোমরা একটু পড়বে, আর যদি না বুঝতে পারো আমাকে আবার বলবে কমেন্ট করে, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেব। তবে এখানে আজকে প্রথম পর্ব শেষ করলাম, পরে দ্বিতীয় পর্বে আবার এরপর থেকে আবার শুরু করব।